প্রায় ৬ ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি। রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আরাফাত, আপনি এর আগে জানাচ্ছিলেন পানি থেকে উপরে পল্টনে তোলা হয়েছে বাসটিকে। এখন পর্যন্ত বাসের ভিতরে কি তল্লাশি কাজ শুরু হয়েছে কিনা, সর্বমোট কতজন নিখোঁজ আছেন তার কোনো সংখ্যা আপনি জানতে পেরেছেন কিনা, দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে? নিখোঁজদের আত্মীয় স্বজন তারা কি বলছেন? কতটি মরদেহ আপনি দেখতে পেলেন বডি ব্যাগে? শশী, আপনি অনেকটাই বলেছেন, দর্শকদের এরই মধ্যে আমি তেমনটাই শুনতে পাচ্ছি, কিন্তু এখানে যে পরিস্থিতি এবং যে পরিবেশ, এটি আসলে ভাষায় বর্ণনা করার কোনো শব্দ আমাদের আসলে জানা নেই। দেখতে পাচ্ছেন যে এই যে সৌহার্দ্য পরিবহন, এটির উদ্ধার করে আনা হয়েছে, অর্থাৎ প্লাটুনে তুলে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখান থেকে এখন পর্যন্ত আমি আসার পর যেটি দেখেছি যে এখান থেকে ১৩ জনের বডি ব্যাগে করে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় হাসপাতালে তাদের পাঠানো হয়েছে। হয়তো তাদের পোস্টমর্টম হতে পারে। কয়েকজন এরই মধ্যে তাদের স্বজনদের শনাক্ত করেছেন। আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এবং হাসপাতালে স্থানীয়রা জানেন যে উদ্ধার করে আরও 2 জনের যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। আমরা সাধারণ মানুষ বাসে যখন কোনো যানবাহনে উঠি, তখন শিশুদের জন্য চিপস কিনি, কিছু খাবার দাবার কিনি, একটি জার্নিতে একটু নিজেদের মতো করে একটু আনন্দে সময় কাটাই। আমি যে কথাগুলো বলছিলাম যে এখন পর্যন্ত আমরা জানি যে 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যাটি নিশ্চিতভাবে আরও হয়তো বাড়বে। সেই সংখ্যাটি আসলে কত, এই মুহূর্তে মোহাম্মদ রাজীব আহসান, তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তিনি বক্তব্য রাখছেন গণমাধ্যম কর্মীদের কাছে, তিনি হয়তো ব্রিফ করবেন। আমরা সরাসরি তার বক্তব্যটি শুনবো যে আসলে কতজনের মরদেহ তারা উদ্ধার করেছেন। যারা আছেন দুই পাশে অনেক জায়গা তো। আমরা সরাসরি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর যে ব্রিফিং চলছে সেইখানে আমরা ঢুকে যাচ্ছি। ভাই ধাক্কা দিবেন না। ভাই, আমাদের কিছু নাই, আপনি আপনার মতামত বলে দেন। আপনাদের শেষ হলে জি আপনারা হয়েছে, সবার রেডি? সবাই রেডি? আচ্ছা, রেডি তো? জি, আজকে আমরা এখানে একটি দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক এবং একটি হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পাটুরিয়া ঘাটের দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাটে দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাটে ওঠার সময় সরাসরি নদীতে পড়ে যায় এবং সেটি ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখেছেন। তো ঘটনা 5টা 20 মিনিটে। ঘটনার সাথে সাথেই আমরা সংবাদ পেয়ে আমাদের যে ঘাটে যে ডুবুরি দল থাকে তারা সাথে সাথেই এখানে উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেছে এবং আমাদের যে জাহাজ হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে 5টা 40-40-এর মধ্যে এখানে এসে
উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজে অনেক সময় ব্যাহত হয়েছে। তো এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আমরা আপনাদের সামনেই বাসটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। যখন বাসটি দুর্ঘটনায় পড়ে তখন কিছু সংখ্যক যাত্রী নদীতে সাঁতরিয়ে 7-8 জন সম্ভবত এরকম একটি সংখ্যা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তাদেরকে পার্শ্ববর্তী হসপিটালে যখন ভর্তি করা হয় তাদের মধ্য থেকে 2 জন নিহত হয়েছেন। আর পরবর্তীতে আপনারা সবাই উপস্থিত ছিলেন। এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট 14 জন। এখন পর্যন্ত আমরা মোট 16 জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এই 16 জনের মধ্যে 5 জন পুরুষ এবং 11 জন মহিলা। তো আমরা এই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে প্রথম থেকেই এখানে আছি সবাই। আমরা ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্য দিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। আমাদের বিআইডব্লিউটি এর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাও আমাদেরকে 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারব যে কি ঘটনা ঘটেছে। বাট আমরা যেহেতু আপনারা অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, আমাদের সবারই বক্তব্য এই 16 জনের সহ যে কয়জন জীবিত পাওয়া গেছে, 2 জন হসপিটালে আছেন। আমাদের জনগণের ধারণা যে আরও কিছু যাত্রী থাকতে পারে। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল, আমাদের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে 16 জনের মরদেহ আমরা পেয়েছি, মৃতদেহ, তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে, জেলা প্রশাসকও আছেন এখানে, আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে এটা বুঝে নেবেন। এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো বা কিছু যাত্রী ওখানে থাকতে পারেন। তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করব এবং যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকেন, তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসকের সাথে। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করব। এটি আমাদের এই মুহূর্তের। আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আমাদের যারা সদরের এখানে রাজবাড়ির 2 জন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খোয়েম সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন। এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, টিও অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো বা আমরা সেই তালিকাটি জানাতে পারবো। আমরা একটু আসলে জানতে চাই যে এই যে মরদেহগুলো, এগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হবে, কোথায় হস্তান্তর করা হবে, এবং নিখোঁজদের যারা স্বজন তাদের জন্য কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা, যে তারা কোথায় এসে মূলত তারা অভিযোগটা দিবেন যে আমার স্বজন নিখোঁজ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল নদীতে উদ্ধার অভিযানটা চলবে। জি, আমাদের এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে তারা এই মরদেহগুলো সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেছে।
আমি আগেই বলেছি যে আপনি অলরেডি আমরা এগুলোকে শুধুমাত্র শনাক্ত করার মাধ্যমে তার পরিবার শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত আমরা স্থানীয় প্রশাসন মিলে এবং এইটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি, এই মানুষগুলোর পাশে। থ্যাংক ইউ। আমরা এখানে আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে। আসলে আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কি যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ। না, অভিযান চলমান, অভিযান রাতে চলবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। আমার আর লাগবে না অবশ্যই। দীর্ঘদিন ধরে এই ঘাট নিয়ে আপনারা শশী শুনছিলেন যে আসলে আমরা এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন মোহাম্মদ রাজীব হাসান এবং স্থানীয় সংসদ সদস্য, সেই সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। তার সঙ্গে আমরা কথা বলছিলাম এটি নিউজের পক্ষ থেকে, যেটি আসলে এখন পর্যন্ত আমাদের জানালেন বিশেষ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি বললেন যে 16 জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন তারা এবং বাকিদের খোঁজা হচ্ছে, অনেকে নিখোঁজ রয়েছেন। 16 জনের যে মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তিনি বললেন যে 6 জন পুরুষ আর বাকি সবাই নারীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কয়েকটি শিশুকেও দেখেছি এই যখন লাশ তুলে আনা হচ্ছিল বডি ব্যাগে, সেগুলো স্থানান্তর করা হচ্ছিল। একই সঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী যেটি জানিয়েছেন যে আসলে মানুষের তো আসলে ক্ষতিপূরণ হয় না, তারপরেও প্রাথমিকভাবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য 15,000 টাকা করে এবং যারা নিহত হয়েছেন তাদের দাফনের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে সিভিল সার্জনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দেয়া হবে। একই সঙ্গে যারা নিখোঁজ রয়েছেন, জানেন যে রাজবাড়ী থেকে বাসটি ছেড়ে এসেছিল এবং রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ এখানে হয়তো ছিলেন, তাই ইউনো স্থানীয় যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদের কাছে সেই নিখোঁজের সংবাদটি দিলে তারা সেটি তালিকাভুক্ত করবেন। আগামীকাল সারাদিনও তারা উদ্ধার অভিযান চালাবেন, শুধু এই এলাকায় নয়, এই আশপাশের বিভিন্ন এলাকা অনেক। তারা বলেছেন যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেছেন যে তারা নদীর বেশ অনেকটা জায়গা জুড়ে তারা উদ্ধার তৎপরতা চালাবেন। তিনি বিভিন্ন বাহিনীর কথা বলছিলেন যে সেই বাহিনীগুলো যোগ দিয়েছে, বিশেষ করে নৌবাহিনী সহ ফায়ার সার্ভিস এবং অন্যান্য উদ্ধারকারী যারা এই ধরনের কাজগুলোতে উদ্ধার তৎপরতা চালায় সরকারের পক্ষ থেকে। আমাদের এই অনেকটা দুর্ভাগ্যবশতই বলতে হবে যে এই ঘাটে সেই সময়টায় আমাদের একজন প্রতিনিধি, তিনি আমাদের সহকর্মী, তিনি উপস্থিত ছিলেন এবং তার পরপরই তার বদলতেই আমরা দ্রুত সেই
সংবাদটি এটি নিউজের দর্শকদের জানাতে পারি। তিনি আমার সঙ্গে রয়েছেন। সুজন, আপনি একটু যদি বলবেন যে শুরু থেকে আসলে কি দেখেছেন? আমরা নানান রকম অভিযোগ শুনেছি যে উদ্ধার তৎপরতা দেরি হয়েছে, মানুষের যারা স্বজন যারা ছিলেন তাদের তাৎক্ষণিকভাবে যদি সরকারি কর্মকর্তারা যারা এখানে ছিলেন তারা যদি উদ্ধার কাজটা শুরু করতেন হয়তো আরও দু একজনকে বাঁচানো যেত, এরকম নানা অভিযোগ আমরা শুনেছি। আপনার কি অভিজ্ঞতা, আপনি সেটা বলবেন। আসলে আমি যখন শুনতে পাই যে আসলে ফেরিতে নিয়ন্ত্রণ হারিয়ে 3 নং ঘাট পার হওয়ার সময় একটা বাস পড়ে গেছে, আমি তাৎক্ষণিক এখানে আসি এবং আসার পরে আমি বাস দেখতে পাইনি এবং আমি তাৎক্ষণিক অফিসকে জানার পরে আমি লাইভে যুক্ত হই। তো স্থানীয় যারা ব্যক্তিবর্গ ছিল আমি তাদের সাথে কথা বলেছি, তারা মূলত বলছিল যে বাসের ড্রাইভার অনেকটা তাদের দাবি যে ঘুম ছিল, যে কারণে উনি নিয়ন্ত্রণ করতেই পারেন, অনেকটা মানে ইচ্ছে মতোই বাসটা সরাসরি যে পল্টনের লগে আঘাত খেয়ে এবং নিচে পড়ে এবং পড়ার সাথে সাথেই আমি যতটুকু জানতে পারছি যে 11 জনের মতো যাত্রী সেই সময় বের হয়েছে, একজন শিশু ছিল এর মধ্যে। এই 11 জনের মধ্যে 2 জন ডেট আপনি ইতিমধ্যে শুনেছেন। একটি ঘটনা শুনলাম যে বাসটি যখন দাঁড়ানো ছিল তখন এখানে এসে একটি সার্ভিস ফেরি যখন ধাক্কা দেয় পল্টন সহ পুরো পল্টন কেঁপে ওঠে, তখন বাসটি আবার চলতে শুরু করে। এই ঘটনা কি সত্যতা পেয়েছেন? না, আসলে পল্টনে যখন ফেরি এসে দাঁড়ায় তখন এমনিতেই ধাক্কা লাগে, কিন্তু বাসটা এখান থেকে প্রায় 50 গজ উপর থেকেই মূলত নিয়ন্ত্রণে ছিল না এবং ওইখান থেকেই মূলত আমার মনে হয় যেটুকু কথা বলে জানতে পারছি যে ড্রাইভার অনেকটা মনে হয় ঘুমিয়ে গিয়েছিল এবং ঘুম অবস্থায় ওনার কন্ট্রোলে না থাকার কারণে সরাসরি এসে পল্টনে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ফেরি থেকে নিচে পড়ে গেছে। শুনছিলেন যে আসলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের সহকর্মী সুজন তিনি জানাচ্ছিলেন যে আসলে কি হয়েছিল ঘটনাটি। আরও হয়তো জানেন যে একটি তদন্ত কমিটি হয়েছে, 3 কর্মদিবসে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। দেখা যাক তাদের সেই রিপোর্টে আসলে কি থাকে। তো এই ছিল আমার কাছে এই দৌলতদিয়া রাজবাড়ী এলাকা থেকে সবশেষ।